এভারগ্রিন এইচএসসি পদার্থবিজ্ঞান। এভারগ্রিন কেন বলবো? চিরসবুজ মানে সবসময় সবুজ থাকতে হবে বা সবসময় সতেজ থাকতে হবে এইচএসসি পদার্থবিজ্ঞান বিষয়ে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আতিক ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি প্রথম দেখছো ইউটিউব এবং ফেসবুকে, তারা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। আজকে একটু অ্যাডমিশনের কিছু টপিকস নিয়ে এসেছি, দ্যাট মিনস নির্দেশনা নিয়ে এসেছি। যদিও একটা ক্লাসে সব শেষ করানো যাবে না। এইচএসসি পদার্থবিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ, যারা এইচএসসিতে অধ্যয়নরত অবস্থায় আছো, যারা বর্তমানে পরীক্ষার্থী, এবং 26-এর যারা পরীক্ষার্থী, 27, 28 যারা আসতেছে, তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইচএসসি পদার্থবিজ্ঞান। বিকজ তোমার ইঞ্জিনিয়ারিং, তারপরে কি বলবো, ইউনিভার্সিটি, হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি, যেখানে যাও না কেন এইচএসসি পদার্থবিজ্ঞানের কিন্তু একটা ভীতি থেকেই যায়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলতরিতের দু একটা প্রবলেম নিয়ে এসেছি, একটু ব্যতিক্রমী প্রবলেম, কারণ তোমরা জানো, সকলেই জানো যে গতানুগতিক ধারার বাইরে কিছু প্রবলেম নিয়ে আসাই হচ্ছে আমার কাজ। ভবিষ্যতে মানে ফিউচারে আরও এগুলো নিয়ে আসবো, এবং ফিউচারে কিন্তু অবশ্যই অতি অতি দ্রুত বা সম্প্রতি শুরু হবে এইচএসসি পদার্থবিজ্ঞানের অ্যাডমিশনের ব্যাচ আর কি। অনলাইনে অফলাইনে দুই জায়গায় শুরু হবে, নির্দেশনা দেওয়া হবে, সময়ের অভাবে নেওয়া হচ্ছে না। ওকে, সেখানে কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনে যে ফিজিক্সটা লাগবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বুয়েট রুয়েট কুয়েট চুয়েট, হ্যাঁ, বিজ্ঞান ও প্রযুক্তি, পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে যে ফিজিক্সটা লাগবে সেই বিষয়ে কিন্তু কোর্স থাকবে, খুব দ্রুতই শুরু হবে। যারা এইচএসসিতে অধ্যয়নরত অবস্থায় আছো পরীক্ষার্থী, অথবা সামনে পরীক্ষা দিবে, তাদের সবার জন্য এটা থাকবে। তো কথা না বাড়িয়ে প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। তো সিম্পল কিছু বিষয় কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় যদি তোমার প্র্যাকটিস না থাকে। হ্যাঁ, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আই ইকুয়াল টু আই নট প্লাস আলফা টি। একটা সমীকরণ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তড়িৎ প্রবাহ সময়ের উপর নির্ভরশীল। কি সময়? টি এর একটা রাশিমালা, আই ইজ এ ফাংশন অফ টি। ওকে, এখানে আই নট তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। আলফা হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কারেন্ট কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা দ্বারা আলফা বোঝানো হচ্ছে। যদি এরকম কিন্তু সমীকরণ কোনো ক্ষেত্রে কোথাও কিন্তু বইতে নাই, টেক্সট বুকে নাই, তবু আসতেই পারে, একটা ফাংশন করে দিতেই পারে, কারণ অ্যাডমিশনে বেশিরভাগই পছন্দ করে ফিজিক্সে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং এই ফাংশন টাইপের বিষয়। এখানে অবশ্যই ইন্টিগ্রেশন থাকবে। ওকে, তো এই মানগুলো বসলে কিন্তু একটা সমীকরণ চলে আসে। তো বলেছে 10 সেকেন্ড সময়, আমি একটু শর্টে লিখেছি, আরো একটু ডিটেল ওরা লিখবে হয়তো বা। এটা একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, এত সমীকরণ, হ্যাঁ, তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে মোট চার্জ কত, এগুলো বলেছে। ওকে, আমি জাস্ট কনসেপ্টটা দিচ্ছি যে এরকম যদি থাকে এভাবে ম্যাথটা করতে হবে। তাহলে আমরা সমাধানে আসি। প্রথমটা কি আসে? প্রথমটা আসে কি, এখানে আমি মানটা বসিয়ে দিলাম, ভ্যালুটা 10 + 40, আমি এককগুলো দিলাম না, এই মানগুলো এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আই মানে কি? আই ইকুয়াল টু ডিকিউ ডিটি, এটা সকলেই জানো। আমি চলতরিতে যে থিওরি পড়াই তার প্রথম দিকেই কিন্তু তড়িৎ প্রবাহ নিয়ে কিন্তু এগুলো আমি অফলাইনে পড়িয়ে থাকি। ওকে, যারা পড়ে তারা অবশ্যই জানবে। তো কি হচ্ছে, এখানে বসিয়ে ফেলি ডিকিউ ডিটি। সো 10 + 40, দেন বোথ সাইডে যদি ডিটি দ্বারা মাল্টিপ্লাই করো, ডিকিউ ইকুয়াল টু 10 ডিটি প্লাস 40 ডিটি। আমি একবারে মাল্টিপ্লাই করে দিয়ে গুণ করে দিলাম, শর্টে করলাম একটু। ওকে, দেন সিম্পলি ইন্টিগ্রেশন ডিকিউ 10 টি ডি, সরি ডিটি 0 to 10 প্লাস 4 টি ডিটি 0 to 10। ওকে, this is the solution, and finally it will be q. অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেশন ডিটি সকলেই জানো, টি 10, ওকে, 4 টি স্কোয়ার 2। ওকে, তো কি আসতেছে? কিউ ইকুয়াল টু 10 - 0 প্লাস 4 10 স্কোয়ার 2 0 স্কোয়ার 2। হ্যাঁ, সিম্পলি এখান থেকে যা আসবে সেটা হবে হচ্ছে কুলম্ব। তো এই যে একটা আইডিয়া,
একটা ম্যাথের আইডিয়া, এইটাই আসবে এমন বলছি না, এরকম আসতে পারে তো, তাই না? তো সমীকরণ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এই ধরনের সমীকরণ তুমি টেক্সট বুকে পড়োনি কিংবা তোমাকে কেউ পড়ায়নি, একটু আইকিউটা খাটালেই কিন্তু হবে আর কি। সবকিছু কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসেবে বা টিচার কাছ থেকে এক্সপেক্ট করবে তা না। তোমার নিজের ক্রিয়েটিভিটি যদি না থাকে, একটা জিনিস পড়ে যদি নিজের ক্রিয়েটিভিটিটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, এরপর একটা কি আসছে দেখি। এরপর একটা দেখো, আমি লিখেছি কিন্তু বর্ণনা করিনি। একটা বৃত্ত দেখা যাচ্ছে, এ বি এরকম কিছু একটা দেওয়া আছে, ওটা আমি বর্ণনা করি। হ্যাঁ, বর্ণনা করি মানে প্রশ্নটা এইভাবে থাকতে পারে, একটা তার আছে, একটা তার আছে, তারের আমার সামনে তার নেই, থাকলে ভালো হতো। ওকে, তারের কি আছে, একটা রোদ আছে, একটু তার ম্যানেজ করি, সমস্যা নেই, করা যাবে। হ্যাঁ, এই চার্জারটা, হ্যাঁ, তার আছে, এটা রোদ আছে, অবশ্যই রোধ আছে। সে রোধ হচ্ছে 36, এই তারের রোধ হচ্ছে 36। এটাকে বাঁকিয়ে সুন্দর করে বেন্ড করে একটা বৃত্ত করা হলো। ওকে, ভালো কথা, বৃত্ত করা হলো। বৃত্ত করার পরে টোটাল তারের রোধ কত ছিল? 36। বৃত্ত করার পরে ছোট্ট একটা সেগমেন্ট কেটে নেওয়া হলো, ধরে নেওয়া হলো এটা 60 ডিগ্রি, এখানে এ বি বিন্দু নাম দেওয়া হলো। তাহলে বৃত্তটা কয় ভাগে ভাগ হয়ে গেল? 2 ভাগে ভাগ গেল, এ বি। হ্যাঁ, তাহলে তারের কয়টা অংশ হলো? এই একটা অংশ, আর এই যে এটা একটা অংশ, আমি একটু কার্ভ করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে তারের কয়টা অংশ হয়ে গেল? এ বি এবং এ ডি বি, দুটো অংশ হয়ে গেল। বলছে আর এ বি কত, তার মানে বুঝিয়েছে যে এই চিত্রটা তুল্য রোধ কত। হ্যাঁ, আর এ বি মানে তুল্য রোধটা কত হবে। ওকে, সরি, কিংবা আর এ বির, হ্যাঁ, কি বলবো, আর এ বি অংশের রোধ কত, বা এটার তুল্য রোধ কত, এটাও বলতে পারে, যে কোনো কিছু কিন্তু বলতে পারে। হ্যাঁ, কিংবা বলতে পারে এই অংশটুকু রোধ কত, এই বাকি অংশটুকু রোধ কত, যে কোনো কিছু এভরিথিং বলতে পারে। আমি ম্যাথটা করি। তাহলে এই যে কনসেপ্টটা, হ্যাঁ, যে বাঁকা করলে পুরোটার 36 রোধ অথবা 40, যেটাই বলা থাকুক না কেন, বাঁকা করলে একটা অংশ কেটে নিলে 60 ডিগ্রি বা 30 ডিগ্রি যাই হোক না কেন, তাহলে ওই অংশটুকু রোধ কত, পুরোটা অংশটুকু রোধ কত, তাহলে এই আর এ বি কত, তুল্য রোধ কত, এই ধরনের প্রবলেম কিন্তু পারা যাবে। হ্যাঁ, সিম্পলি কিন্তু এগুলো দেখা যায় না টেক্সট বুকে কিংবা বিভিন্ন জায়গায়। ওকে, তাহলে কি হচ্ছে, তো এই ছোট অংশের আগে রোধটুকু আমরা বের করি। হুম, এই বি অংশের রোধ কতটুকু? আচ্ছা, এই তারকে যদি আমি বৃত্ত যখন করি, তাহলে এটা কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি। তাহলে 360 অর 2 পাই এর রোধ কত করে? 36 ওহম লেখা যায়। অবভিয়াসলি লেখা যায়। এখন মনে হয় বুঝতে পারছো কি হবে। অতএব 1 এর রোধ কত, একক পরিমাণের রোধ কত? 36 ডিভিশন 360 অথবা 2 পাই। ওকে, ওহম। অতএব কত ডিগ্রি আছে রে বাবা এখানে? মাঝেরটুকু কত আছে? 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি, 36, তাহলে কি হচ্ছে? 6 ওহম। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলেই আসলো, আমার বলা যেতে পারে যে প্রশ্ন কি বলো, এবি অংশের রোধ কতটুকু? এবি অংশের রোধ হচ্ছে কত? 6। এবি অংশ যদি 6 হয়, এডিবি এই পুরো অংশের কত? হ্যাঁ, এই অংশের কত? এই যে আমি ডট ডট যদি দিলাম, তাহলে অতএব এ ডি বি অংশের রোধ হচ্ছে 36 মাইনাস 6, 30 ওহম। ওকে, তাহলে এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টে কি আছে? সমান্তরাল সমবায় আছে। অতএব আর এ বি কি হবে? সমান্তরাল সমবায় থাকলে কি লেখা যায় সেটাকে? 1/r/AB 1/30 প্লাস 1/6, এইটুকু অংশের 6, এইটুকু 30, তাহলে উল্টে গেলে কি হবে? যদি আমরা আর এ বি বের করতে চাই, লসাগু করে উল্টায় দিলে এরকম কিন্তু আসে। ওকে, তাহলে এই মানটা বের হয়ে গেল। তো আশা করি এই ধরনের প্রবলেম থেকে আরো কিছু প্রবলেম তুমি ক্যালকুলেট করতে পারবে। ওকে, এরপরে আসতেছে কি, একটা লেখচিত্র দেওয়া আছে, দেখো ভালো করে। আমি আবার অঙ্কন করছি। লেখচিত্র, লেখচিত্রের এখানে দেখাই যাচ্ছে আই বনাম ভি লেখচিত্র, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের লেখচিত্র পরস্পর সমানুপাতিক। ওহমের শুরু থেকে তুমি জানো দুইটা লেখচিত্র আছে, একটা হচ্ছে T1, একটা হচ্ছে T2 তাপমাত্রায়। বলেছে কোন তাপমাত্রাটা T2, মানে এই গ্রাফের জন্য T1টা ফিক্সড টেম্পারেচার, এই গ্রাফের জন্য T2টা ফিক্সড টেম্পারেচার। টেম্পারেচারের সাথে যদি রোধ পরিবর্তিত হয়, তাহলে কিন্তু ওহমের সূত্র খাটে না। তাপমাত্রা স্থির থাকলে
তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজ হচ্ছে সমানুপাতিক। এখানে দুইটা কেসে দেখাইছে, দুইটা পদার্থের জন্য বা দুইটা তারের জন্য দেখাইছে যে তাপমাত্রা ধরো এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হয়তো বা এটা 20, 30 অথবা 40 যাই হোক না আমি জানি না, কিংবা 10 ডিগ্রি, দুইটা ভিন্ন তাপমাত্রায় দুইটা গ্রাফ একত্রিত আঁকানো হয়েছে। হ্যাঁ, একটা পদার্থের কিন্তু তাপমাত্রা বাড়ায় বাড়ায় এরকম গ্রাফটা করেছে এরকম না। তাহলে দুইটা ভিন্ন তাপমাত্রা আই বনাম ভি লেখচিত্র বলেছে T1 বড় নাকি T2 বড়, কিংবা T1 T2 এর তুলনা করো, কিভাবে করা যাবে? ওকে, কিভাবে করা যাবে এটা হচ্ছে প্রশ্ন। এই গ্রাফের এই T1 এই গ্রাফগুলোর যদি তুমি ঢাল নির্ণয় করো, ঢালটা কি দেখো তো একটু। ঢাল মানে কি? দুইটা পয়েন্ট নিয়ে এরকম একটা ত্রিভুজ আঁকিয়ে এই y1 y2 x1 x2 করা হয়। ঢাল মানে সিম্পলি y অক্ষের মান ভাগ x অক্ষের মান। ওকে, তাহলে এখানে কি থাকতেছে? আই ভি। আই ভি মানে কি? v ইকুয়াল টু আই আর যদি হয়ে থাকে তাহলে কি আসতেছে? আই ভাগ ভি, আই ডিভিশন ভি কি হবে? 1/r। তাহলে এই লেখচিত্রগুলোর ঢাল কিন্তু 1/r। এটাকে বললাম R1। ওকে, T1 এর জন্য, T1 গ্রাফের জন্য এটাকে বললাম R1। T2 গ্রাফের জন্য ঢালকে বললাম 1/r2। দেখো বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, এটা এমন কোনো বিষয় না। এই গ্রাফের যদি আই ভাগ ভি করি সেটা হবে 1/r1, এই যে এইভাবে আই ভাগ ভি, এটা যদি করি তাহলে এটা আসলো। এখন তুমি দেখে কি বলছো ঢাল মানে কি? কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে, কার ঢাল বেশি, এটার নাকি এটার? অবশ্যই T1 এর। যেহেতু T1 এর ঢাল বেশি, যেহেতু হ্যাঁ T1 এর ঢাল বেশি, ঢাল আমি বললাম T1 গ্রেটার দেন ঢাল T2। ওকে, ঢাল T1 T2 যদি হয়ে থাকে তাহলে T1 এর ঢাল কত? দেখো 1/r1, 1/r2। উল্টে দেই, R1, সরি, রিভার্স করলে R2। ঠিক আছে, এখন একটু বলবো আমরা যে পরিবাহী তার, এটা অবশ্যই বলা থাকবে পরিবাহী তারের লেখচিত্র, পরিবাহী তারের মধ্য দিয়ে। পরিবাহী তারের রোধের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? তাপমাত্রা যত বাড়ে রোধ তত বাড়ে। তাহলে R1 এর সাথে T এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে T1 T2। দেখো এই যে কনসেপ্ট তুমি জানো, কোন সূত্র থেকে জানো? হ্যাঁ, আর ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা প্লাস আল বিটা বিটা থিটা স্কোয়ার। আমি কিন্তু থিওরিতে একটা পড়েছিলাম, মানে কিসের সম্পর্ক? এটা হচ্ছে ক্যালেন্ডারের সূত্র, রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক। তুমি জানো তাপমাত্রার সাথে রোদের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু এইভাবে জানাটা কিন্তু টেকনিক্যাল বিষয়। হ্যাঁ, এটা একটা ছোট্ট আইডিয়াই তোমাকে অনেক বড় একটা পরিবর্তনের মানে তোমার বড় একটা পরিবর্তন ঘটাতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকে এই 3টা সমস্যাই দেখালাম, প্রবলেম দেখালাম। তো ফিউচারে আরো ক্লাস নিয়ে আসবো। সবাই পেজের সাথে থাকবে, লাইক ফলো শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই কোনো প্রবলেম থাকলে অবশ্যই পেজে ইনবক্সও করতে পারো, সেগুলো নিয়ে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। সময়ের অভাবে যদিও নিয়মিত আসা হয় না পেজে, তবে অ্যাক্টিভ থাকার অবশ্যই চেষ্টা করবে। সকলে ভালো থাকবে।